বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আজ উপসর্গের দ্বিতীয় পর্ব নিয়ে দাঁড়িয়েছি। উপসর্গ সম্পর্কে যে আলোচনাটা হয়েছিল, যে প্রথমে আপনাদের খাঁটি বাংলা উপসর্গ 21টি, তৎসম বা সংস্কৃত উপসর্গ 20টি, আর বিদেশি উপসর্গের মধ্যে ফার্সি উপসর্গ আমরা লিখে দিয়েছিলাম 10টি, আরবি উপসর্গ 6টি, এছাড়া হিন্দি বা উর্দু উপসর্গ ছিল হলো 2টি, হর আর হলো হরেক। তো এগুলো যদি আপনাদের মুখস্থ থাকে, আর যদি আপনি প্রথম ভিডিওটা না দেখেন, মুখস্থ করে না থাকেন, কাইন্ডলি প্রথম ভিডিওটা দেখে নেবেন, লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। তো এখন সরাসরি আমরা চলে যাচ্ছি কোশ্চেন অ্যানালাইসিস, অর্থাৎ কী ধরনের প্রশ্ন বিগত সালগুলোতে এসেছিল, সেই প্রশ্ন অ্যানালাইসিস করে আমরা কিভাবে সঠিক উত্তরটি বের করতে পারি সেটাই নিয়ে আসবো। সাপোজ দেখেন, আমরা প্রথম প্রশ্নটা নিয়ে আসছি। ধরেন এখানে কথাটা আছে বেগতিক শব্দের বে উপসর্গটি, বেগতিক শব্দের বে উপসর্গটি কোন ধরনের উপসর্গ? কোন উপসর্গ? আমরা যদি এখানে বলি কোন উপসর্গ এটা, এখন অপশনগুলো দেওয়া থাকলো এরকম আপনার, যে আরবি, ফার্সি, নানান কিছু 4টা অপশন দেওয়া থাকলো। আমি অপশনগুলো না লিখলাম, তবে আপনি প্রথমে চলে যান। দেখেন এই বে, আপনি কিন্তু লক্ষ্য করতেছেন বে উপসর্গ। বেটা কোন উপসর্গ আছে আপনি মুখস্থ করছেন এইভাবে: দর, কার, ব, বে, বর, কম, নিম, না, ফি, বদ। এই যে আপনি এই শব্দগুলো কিন্তু মুখস্থ করছেন, তার মানে বেটা আসলে কোন উপসর্গ? ফার্সি উপসর্গ। স্বাভাবিকভাবে এটা আমাদের কোন উপসর্গ? ফার্সি উপসর্গ। ফার্সি উপসর্গের মধ্যে, এবং এটা বিদেশি উপসর্গ, ফার্সি উপসর্গের মধ্যে বে আছে, তাই এটা ফার্সি উপসর্গ। এটা কিন্তু এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের এসে থাকে। তো আপনি এই প্রশ্ন অ্যানালাইসিসগুলো খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন, ফার্সি উপসর্গ অনেক বেশি আসে। আচ্ছা, এখন ধরেন আবার এখানে আপনার প্রশ্ন লেখা থাকলো খাসমহল। এখানে খাসমহল শব্দটির খাস, এইটা, এই খাস এটা কোন জাতীয় উপসর্গ? আপনি কিন্তু মুখস্থ করছেন আম, খাস, গড়, বাজে, লা, কয়ের, 6টা। আম, খাস, গড়, বাজে, লা, কয়ের, এই 6টা হলো আরবি উপসর্গ। সুতরাং আপনি কিন্তু ক্লিয়ার, এটা আরবি উপসর্গ। আচ্ছা, এইভাবে আমরা অ্যানালাইজ করতেছি যে কী ধরনের প্রশ্ন আমাদের ইতিপূর্বে এসেছিল আপনাদের কোশ্চেন ব্যাংক অনুসারে। বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটির প্রথমে ক, খ, গ, ঘ, এই 4টে ইউনিট আছে। এই 4টে ইউনিটের প্রশ্নগুলো কী ধরনের প্রশ্ন এই পর্যন্ত এসেছিল, সব প্রশ্নের আলোকে কিন্তু আমি আলোচনা করছি। দেখেন এখানে আরেকটা প্রশ্ন আমি দেব, সেটা হলো কোন উপসর্গ, অর্থাৎ কোনটি, এইভাবে ধরেন কোনটি উপসর্গ, এই ধরনের প্রশ্নও কিন্তু আসে। ধরেন এটা আমাদের 3 নাম্বার, আমি নাম্বারের ধারাবাহিকতা, কোনটি উপসর্গযুক্ত শব্দ নয়, যুক্ত শব্দ নয়, এ ধরনের প্রশ্ন কিন্তু আসে। দেখেন আমি এখানে 4টা অপশনও লিখে দিতেছি। মনে করেন এখানে আমি প্রথমটা লিখলাম নির্মাণ। আচ্ছা, খ নাম্বারে লিখলাম আপনার নির্মূল। আমি কিন্তু ব্রাদার আমার ইচ্ছা মতো লিখতেছি না, আপনাদের কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে আমি লিখছি। আচ্ছা, ঘ নাম্বারে লিখলাম হলো নিলাম। আচ্ছা, ঘ নাম্বার যেটা আছে সেটাই আমি লিখলাম হলো নিতল। নিতল, 4টা শব্দ লিখলাম। এখানে আপনি খেয়াল করেন কোনটি উপসর্গযুক্ত শব্দ নয়। এখানে আপনি প্রথমে যে কাজটা করবেন, অক্ষর বিশ্লেষণ করবেন। যেমন এখানে আপনি ভাঙেন, শব্দটা আসতেছে নির্মাণ, নির, দেখেন 2টা অক্ষর আছে এখানে, নির, আর একটা আছে হলো মান। নির, এটা কি কোনো উপসর্গ? হ্যাঁ, এটা উপসর্গ। কোন উপসর্গ আমরা দেখব? নির্মূল, এই শব্দটা আসতেছে
নীর আর হলো মূল। নীর কি কোনো উপসর্গ? হ্যাঁ, উপসর্গ। আচ্ছা, নিলাম। আচ্ছা, নি, এই যে লিখলাম আমরা নি, আর লিখলাম হলো নালাম। এখানে আপনাকে আরেকটা জিনিস কিন্তু খেয়াল করতে হবে যে উপসর্গ কাকে বলে সে সংজ্ঞাটাও আপনার মাথায় রাখতে হবে। যে উপসর্গ হলো একটি শব্দের পূর্বে যে অব্যয় বা শব্দাংশ, যে একটি শব্দের পূর্বে যে শব্দাংশ বসে, হ্যাঁ, একটা শব্দের এই যে শব্দটা আছে এই শব্দের অর্থের পরিবর্তন ঘটায়, অথবা শব্দের অর্থের সম্প্রসারণ ঘটায়, অথবা অর্থের সংকোচন ঘটায়। এই যে যে পাঁচটা কাজ আমি প্রথম ভিডিওতে আলোচনা করছিলাম, সেটা খেয়াল করুন লাগবো। এই মান কিন্তু একটা শব্দ আছে, তাই এটা কিন্তু উপসর্গ। মূল কিন্তু একটা শব্দ আছে, তাই নির কিন্তু একটা উপসর্গ। এখন আপনাকে বুঝতে হবে লাম, যেমন নির্মূল, এখানে কিন্তু মূল শব্দটা আছে, লাম এই শব্দটা আছে কিনা আপনাকে কিন্তু বুঝতে হবে। এরপরে নিতল, তার মানে শব্দটা আসতেছে নিতল, তা আমরা বুঝতে পারতেছি এটা উপসর্গ, এটা উপসর্গ। তল এটা কি শব্দ, লাম এটা কি শব্দ, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। তাই বোঝার জন্য আপনি সরাসরি চলে যান নির আর নি এই উপসর্গ কোন জায়গায় আছে। আমরা জানি বাংলা উপসর্গের মধ্যেও আমাদের নি আছে। বাংলা উপসর্গের মধ্যে যে জায়গায় নি আছে সেখানে আপনি দেখেন সেই নিতে কয়েকটা শব্দগুলো দেওয়া আছে। সেটা হলো আপনার বাংলা উপসর্গের মধ্যে আমাদের যে নিটা আছে, নি দেখেন সেখানে আছে নিখুঁত, এই শব্দের এখানে একটাও কিন্তু মিলে নাই। নিখোঁজ, নীলাস, নি আছে, নীলাস, নিভাস, নিরেট, এই শব্দগুলো একটাও মিলে নাই। তো আমরা পরবর্তীতে চলে যাচ্ছি নির, এই নির উপসর্গটা আছে কোন জায়গায় আমরা একটু খেয়াল করি। নির এবং নি, তো আমরা খেয়াল করতেছি নি উপসর্গ আমাদের আরও আছে। সেটা হলো সংস্কৃত উপসর্গের মধ্যে আছে নিবৃত্তি, নিবারণ, নির্ণয়, নিধার, নিদারুণ, নিষ্কুলস, নিষ্কাম, এই উপসর্গগুলো কিন্তু আছে। এইখানে আপনি যে আরো শব্দ আছে সেটা হলো নীর, দন্তের ন বয়সের র, নীর, এই উপসর্গটা আমাদের কোথায় আছে? নীর। দেখেন এটা কি বাংলা উপসর্গ নাকি ফার্সি উপসর্গ? ইয়েস, আছে। এটা হলো দেখেন আপনার ফার্সি উপসর্গের মধ্যে আমাদের কিন্তু নীর আছে। সেই শব্দের মধ্যে আছে নিরক্ষর, আছে কিন্তু শব্দটা, নির্জীব, নিরহংকার, নিরাশ্রয়, নির্ধন, নির্ধারণ, নির্ণয়, নির্ভর, নির্গত, নিঃসরণ, নির্বাসন। এখন আমরা লক্ষ্য করতেছি সবগুলোই কিন্তু এখানে যে শব্দগুলো আছে নির চলে আসছে। নির যে উপসর্গ সেটা আমরা বুঝলাম, কিন্তু নির মধ্যে নিলাম আর হলো নিতল, ঠিক আছে? নিলাম আর নিতল এই দুটো শব্দ আমাদের কতটুকু ঠিক আছে এটা খেয়াল করা লাগবে। হ্যাঁ, তল শব্দটা কিন্তু আমরা জানি তল শব্দটা আছে নিতল, কিন্তু নিলাম, এই লাম শব্দটা নির সাথে মিলে এই নিটা কি আসলে উপসর্গ হিসাবে কাজ করতেছে? উপসর্গ হিসাবে কাজ করলে লাম এই শব্দটা কি আলাদাভাবে আছে? নাই, এই শব্দটা কিন্তু আলাদাভাবে নাই। লাম যেহেতু এই শব্দটা আলাদাভাবে নাই, সুতরাং এর পূর্বে যে নিটা ব্যবহার করা হয়েছে এই নিটা আমাদের কি উপসর্গ নয়। সুতরাং কোনটি উপসর্গযুক্ত শব্দ নয়, আমরা মনে হয় বিষয়টা ক্লিয়ার নিলাম। হ্যাঁ, আমরা পর্যায়ক্রমে আরো বিশদ আলোচনা করব যাতে আপনি বিষয়গুলো ক্লিয়ার হন। দেখি আমরা পর্যায়ক্রমে আলোচনাগুলো করে দেখি কতটুকু ক্লিয়ার হই আমরা। 4 নাম্বারটা দেখি। এরকম 4 নাম্বারে দেখি বিদেশি উপসর্গযুক্ত শব্দ নয় কোনটি। এখন বিদেশি উপসর্গ সংযুক্ত এইভাবে বিদেশি উপসর্গযুক্ত শব্দ নয় কোনটি। আচ্ছা, ক নম্বরে আমরা লিখলাম ব কলম। ব কলম, আপনি দেখেন কলম একটা শব্দ, তার পূর্বে যে বটা ব্যবহৃত হয়েছে এটা অবশ্যই উপসর্গ এবং এটা ফার্সি উপসর্গ। আচ্ছা, এরপরে আমরা খ নম্বর দেখতেছি। খ নম্বরে আছে হলো আমাদের নিমতিতা। নিম তিতা। আচ্ছা, একটু ভালো করে আমরা খেয়াল করলে কিন্তু বিষয়টা বুঝতে পারবো। নিম তিতা, জানি আমরা নিম আমাদের ফার্সি উপসর্গ, কিন্তু নিম বাদ দিলে এখানে যে আমাদের তিতা যে শব্দটা আছে
নিম আর তিতা কিন্তু দুইটা কিন্তু একই শব্দ বোঝাইতেছে, যার নিম তাই তিতা, যার নিম তাই তিতা, দুইটা কিন্তু একই বোঝাইতেছে। সুতরাং আসলে এই নিমটা কিন্তু উপসর্গ হিসেবে ব্যবহৃত হয় নাই, এটা একটা সমাস বাক্য, অর্থাৎ এটা মনে করেন যে সমাস থেকে আসছে। কেন সমাস থেকে আসছে? নিম আর তিতা কিন্তু একই জিনিস, যার নিম তাই তিতা, নিম তিতা। সুতরাং এইখানকার যে নিমটা ব্যবহৃত হয়েছে এটা কিন্তু অবশ্যই উপসর্গ নয়। উপসর্গ হতে হবে কি, একটা শব্দের পূর্বে যে অব্যয় শব্দাংশ আছে সেটা বসে ওই শব্দটাকে কি করবে, হয় নতুন অর্থ প্রদান করবে, অথবা অর্থের পরিবর্তন ঘটাবে, অথবা অর্থের সংকোচন ঘটাবে, অথবা অর্থের সম্প্রসারণ ঘটাবে। এই যে কয়েকটা কাজ আছে, এই কাজগুলো কিন্তু আমাদের কি করতে হবে, বুঝতে হবে। এটা কিন্তু কোনোটাই করে নাই। এই নিম তিতা দ্বারা এই শব্দটার মধ্যে অর্থের পরিবর্তন ঘটায় নাই, যা আছে তাই। নতুন কোনো শব্দ তৈরি করে নাই, যা আছে তাই, নিম তিতা। আচ্ছা, এটা অর্থের সম্প্রসারণ ঘটায় নাই, এটা অর্থের সংকোচন ঘটায় নাই, কোনোটাই কিন্তু ঘটায় নাই। সুতরাং এইটা কিন্তু আমাদের কোনো কি না, উপসর্গজাত শব্দ না, এটা আমাকে বুঝতে হবে। আচ্ছা, তারপরে আছে গ নাম্বার, যেটা আছে হর রোজ। দেখেন, রোজ আর হর আলাদা কিন্তু। এখানে যে আপনার হরটা ব্যবহৃত হইতেছে, হর এটা আমাদের কোন উপসর্গ আমরা কিন্তু জানি। যেমন হর আর হলো হরে, এই দুটো হলো উর্দু বা কি উপসর্গ আমরা যেটা জানি, উর্দু আর সাথে আমরা যেটা বলি হিন্দি, উর্দু বা হিন্দি উপসর্গটা হলো আমাদের হর আর হলো হরে। সুতরাং এটাও কিন্তু বিদেশি উপসর্গ। আচ্ছা, তারপরে যেটা আমরা বলতেছি ঘ নাম্বার, গড় হাজির। গড় হাজির, এই গড় এটা কিন্তু জানি আম খাস গড় বাজেলা, এটাও কিন্তু আমাদের আরবি উপসর্গ, মানে বিদেশি উপসর্গ। এটা বিদেশি উপসর্গ, এটা বিদেশি উপসর্গ, এটা বিদেশি উপসর্গ। এখানে আসলে কোনো উপসর্গই নাই। সুতরাং এই কলামটাই এখানে কারেক্ট। বিদেশি উপসর্গ যুক্ত শব্দ নয় কোনটি? আমার মনে হয় আমরা বুঝতে পারছি। আমরা কিন্তু যে ক্লাসটা করাচ্ছি সেটা বিশ্লেষণধর্মী ক্লাস। আপনি যদি বিষয়টা বুঝতে পারেন আপনার জন্য বিষয়টা অনেক বেশি ক্লিয়ার হবে আমি মনে করতেছি। দেখেন, এরপরে আছে কোন শব্দে উপসর্গটি ভিন্নার্থে প্রযুক্ত হয়েছে। দেখেন, এই যে প্রশ্নটা 5 নাম্বার, কোন শব্দে উপসর্গটি ভিন্নার্থে প্রযুক্ত। ভিন্ন অর্থে প্রযুক্ত মানে কি? মানে ওইখানে যে 4টা অপশন আছে, 4টার মধ্যে যে অর্থগুলো আছে একটা থাকবে সেটা ওই অর্থগুলোর সাথে মিলবে না। যেমন এখানে যে অপশনগুলো আছে খেয়াল করেন, আমি বললাম উপকণ্ঠ। খ নাম্বার, উপ কিন্তু কণ্ঠের পূর্বে উপ ব্যবহার করা হয়েছে, উপসর্গটি উপকণ্ঠ। এরপরে আমরা বললাম উপনদী। আচ্ছা, গ এখানে আমি বললাম উপভাষা। আচ্ছা, ঘ আমি বললাম এখানে উপধর্ম। মানে কি বিষয়টা আপনি খেয়াল করেন, উপধর্ম থেকে আমরা শুরু করি। উপধর্ম কিন্তু ধর্মের আরেকটা নাম, মানে উপধর্ম বলতেও কিন্তু বোঝায় ধর্মই। হ্যাঁ, সেটা হতে পারে আপনি ধর্মের আর একটা শাখা, সেটাও কিন্তু আমরা কি বলবো, ধর্মই। উপনদী বলতে সেটাও কিন্তু নদীর একটা শাখা বা নদীর একটা ডাল কোনো জায়গা থেকে চলে গেছে। উপনদী মানে নদী, উপধর্ম মানে কিন্তু ধর্মই, উপভাষা মানে এটাও কিন্তু একটা ভাষা। উপকণ্ঠ মানে কিন্তু কণ্ঠ না, উপকণ্ঠ মানে কি, কণ্ঠের সমীপে। আচ্ছা, এখন দেখেন কোন শব্দে উপসর্গটি ভিন্ন অর্থে প্রযুক্ত হয়েছে। আপনি সরাসরি আপনার উপতে চলে যান, কোথায় উপ আছে। আচ্ছা, লক্ষ্য করেন এইখানে দেখেন অর্থগুলো কিন্তু লেখা আছে খুব চমৎকারভাবে, আপনার নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বইতে লেখা আছে। হ্যাঁ, উপকূল এবং উপকণ্ঠ এই দুইটা ব্যবহৃত হয়েছে সামীপ্য অর্থে, অর্থাৎ নিকটবর্তী অর্থে। আচ্ছা, তারপরে উপদ্বীপ এবং উপবন এগুলো ব্যবহৃত হয়েছে সদৃশ অর্থে। উপদ্বীপ মানে আরেকটা দ্বীপ, উপবন মানে কিন্তু আরেকটা বন। হ্যাঁ, সুতরাং এখানে উপনদী, উপধর্ম, উপভাষা এগুলি কিন্তু, উপনদী মানে নদী, উপধর্ম মানে ধর্ম,
উপভাষা মানে এটাও কিন্তু ভাষা, কিন্তু উপকণ্ঠ মানে কণ্ঠের সামীপ্য। এখানে আপনি কিন্তু স্পষ্ট লেখা আছে উপকণ্ঠ কণ্ঠের সামীপ্য, অর্থাৎ সামীপ্য অর্থে ব্যবহৃত হয়েছে। তা আপনি যদি আপনার নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বই থেকে উপ যে জায়গাটায় আছে সে জায়গাটা আপনি নক করেন, তাহলেই কিন্তু আপনি এটা পেয়ে যাবেন এবং এটা ভালোভাবে পড়লেই কিন্তু হয়ে যাবে। আবার দেখেন ক্ষুদ্র অর্থে যেগুলো ব্যবহৃত হয়েছে, যেমন উপগ্রহ, এটা কিন্তু ছোট বোঝাইতেছে। উপগ্রহ মানে কি? গ্রহের চেয়ে ছোট, গ্রহের চেয়ে ছোট মানে যেমন মনে করেন যে পৃথিবী একটা গ্রহ, তার একটা উপগ্রহ আছে চাঁদ, তার মানে পৃথিবী আর চাঁদ কিন্তু এক জিনিস না, ভিন্ন জিনিস। তো অনুরূপভাবে উপসাগর, সাগর আর উপসাগর এক জিনিস না কিন্তু। উপনেতা, নেতা আর উপনেতা কিন্তু একজন ব্যক্তি না, ভিন্ন ব্যক্তি। এইরকম ভাবে বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে উপনয়ন আর হলো উপভোগ। ঠিক আছে, তাই দেখেন উপভাষা এটা ভাষা, উপধর্ম ধর্ম, উপনদী এটাও কিন্তু নদী, কিন্তু উপকণ্ঠ এটা দ্বারা আসলে কি বোঝাইতেছে? এটা কণ্ঠের সামীপ্য বোঝাইতেছে। যে কারণে কোন শব্দে উপসর্গ উপসর্গটি ভিন্ন অর্থে প্রযুক্ত, অবশ্যই উপকণ্ঠ। আমি কি বোঝাইতে পারছি কথাটা নাকি কর? আচ্ছা, বুঝতে হবে খুব ভালোভাবে, বারবার পুশ করে দেখার চেষ্টা করবেন, দেখে এগুলা যাতে আপনি পরিষ্কার বুঝতে পারেন সে চেষ্টা করবেন। তারপরেও যদি আপনি না বোঝেন কমেন্টসে জানাবেন, আমি চেষ্টা করব বোঝানোর জন্য। আচ্ছা দেখেন, এই ক্ষেত্রে আবার সেম প্রশ্ন, উপসর্গ যোগে গঠিত কোন শব্দ ক্ষুদ্রার্থে প্রযুক্ত? উপ, এটা মনে করেন যে 6 নাম্বার, উপসর্গ যোগে প্রযুক্ত, উপসর্গ যোগে গঠিত, আমি লিখলাম গঠিত কোন শব্দটি ক্ষুদ্রার্থে প্রযুক্ত, অর্থাৎ অর্থটা হবে ছোট, ছোট বোঝাবে, ক্ষুদ্রার্থে প্রযুক্ত। আচ্ছা এখন দেখেন আপনি, আমি কিন্তু খানিকক্ষণ আগে ক্ষুদ্রার্থে ওইখানে কিন্তু পড়ছি, সুতরাং আপনি যদি এখন পড়েন তাহলে কিন্তু আপনার জিনিসটা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। যেমন উপকূল, ভাই খেয়াল করেন আমরা কিন্তু খানিকক্ষণ আগেই পড়লাম উপকূল মানে কুলের সমীপে, কুলের নিকটে, কুলের কাছে। আচ্ছা উপকূল বলতে কিন্তু কুল না, এটা হলো কুলের নিকটে, এই বোঝাইতেছে না, কারণ আমরা কিন্তু এখানে পড়তেছি সামীপ্য অর্থে উপকণ্ঠ বা উপকূল। আর একটা বিষয় এখানে আছে হলো আপনার উপকণ্ঠ, এটাও কিন্তু কণ্ঠের সদৃশ, উপকণ্ঠ এটাও কিন্তু সামীপ্য অর্থে বোঝাইতেছে, একদম নিকটবর্তী, কাছাকাছি, কিন্তু ওই কণ্ঠ না। উপকূল কণ্ঠের নিকটে বা সমীপে, উপকণ্ঠ কণ্ঠের সামীপ্যে, ক্ষুদ্র অর্থে কিন্তু বোঝাইতেছে না। কিন্তু আমি গ নাম্বারে আরেকটা লিখতেছি, সেটা হলো দেখেন উপবন, উপবন এটা কিন্তু বনেরই মতো সরাসরি। উপবন এটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে আপনি যদি একটু চিন্তা করেন তাহলে বোঝা যাবে। উপবন এটা হলো সদৃশ অর্থে, অর্থাৎ এটা বনের মতো, উপবন বনের মতো। কিন্তু আমি যদি এখানে ব্যবহার করি উপসাগর, এই উপসাগর এটা কিন্তু ভিন্ন। উপসাগর মানে কি? যেমন যদি বলি আমরা উপগ্রহ, গ্রহ আর উপগ্রহ কিন্তু এক জিনিস না, গ্রহটা বড়, উপগ্রহটা ছোট, আর সাগরটা বড়, উপসাগরটা ছোট। তার মানে এই উপসাগরটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে? ক্ষুদ্রার্থে। এটা কিন্তু আপনার নবম দশম শ্রেণীর বই থেকে হুবহু প্রশ্ন আসা কিন্তু এগুলা। দেখেন উপসর্গ যোগে গঠিত কোন শব্দটি ক্ষুদ্রার্থে, কোনটা কোন অর্থে? দেখেন উপকূল এটা সামীপ্য অর্থে, উপকণ্ঠ এটা সামীপ্য অর্থে, উপবন এটা সদৃশ অর্থে। ঠিক আছে, অর্থাৎ উপবন মানে কিন্তু একটা বন থেকে আর একটা বন সৃষ্টি হয়েছে তা কিন্তু না। উপবন আমরা ইচ্ছে করে নাম দিতেছি, ছোট্ট একটা বন, এটা বনের মতো, তাই বুঝাইতেছি। আর উপসাগর মানে কিন্তু এটা কি? একটা সাগর, এটা ছোট সাগর, সেটা হলো উপসাগর। আর এটা কিন্তু সাগরের মতো না, উপসাগর ভিন্ন একটা জিনিস, ছোট সাগর। উপসাগর মানে কি? ছোট সাগর। এই জন্যই এই জিনিসটা কোন অর্থে প্রযুক্ত? ক্ষুদ্র অর্থে প্রযুক্ত। তাই দেখেন এখানে আপনার বাংলা নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রে উপ দিয়ে লেখা আছে সামীপ্য অর্থে প্রযুক্ত হয়েছে উপকূল, উপকণ্ঠ, দুটি কিন্তু শেষ। সদৃশ অর্থে
হয়েছে হলো উপদ্বীপ আর হলো উপবন। দেখেন উপবন কিন্তু সদৃশ অর্থে, আর ক্ষুদ্র অর্থে উপগ্রহ, উপসাগর, উপনেতা। উপহু কিন্তু কমন পড়ছে উপসাগর, এবং বিশেষ অর্থে উপনয়ন আর হলো উপভোগ। ঠিক আছে, তার মানে এই যে বিষয়টা উপসর্গ যুগে গঠিত শব্দটি ক্ষুদ্র অর্থে প্রযুক্ত কোনটি? অবশ্যই উপসাগর, বুঝছি কথাটা। এবং আপনার বইতে কিন্তু এটা সুস্পষ্টভাবে লেখা আছে, আর যেহেতু লেখা আছে সেহেতু আপনার এখানে ভুল করা তেমন কোনো সুযোগ থাকার কথা না। আচ্ছা, এরপরে দেখেন প্রশ্নটা আছে, কোন শব্দদ্বয় বিদেশি উপসর্গ? দেখেন, অথবা এইভাবে থাকতে পারে, কোনগুলো বিদেশি উপসর্গ? কোনগুলো বিদেশি উপসর্গ? এটি কিন্তু একদম সহজ প্রশ্ন, যদি আপনার বিদেশি উপসর্গ জানা থাকে। দেখেন এখানে ক নম্বরে যেটা আসছে সেটা হলো আপনার উপ, আর হলো কি আসছে অপি। আচ্ছা, খ নম্বরে যেটা আসছে সেটা আসছে হলো আপনার দর আর হলো ফি। আচ্ছা, গ নম্বরে যেটা আসছে সেটা আসছে হলো প্রতি আর হলো উপ। আর ঘ নাম্বারে যেটা আসছে সেটা হলো বে আর হলো দন্তস্ব। আচ্ছা, এখন আপনি খেয়াল করেন, আমি আপনাদেরকে ক্লিয়ার করতেছি কোনটি বিদেশি। বিদেশির মধ্যে আপনি কিন্তু পড়ছেন এইভাবে, বিদেশির মধ্যে ফার্সি আছে আপনার 10টা। কি কি দেখেন, দর মিলে গেছে কিন্তু, দাগ দিলাম, দরকার, ব, বে, বর, কম, নিম, না, নিম, ফি, আর কি আছে ফি, এই যে ফি মিলে গেছে, হয়ে গেল কিন্তু। এখন দেখেন বিদেশি উপসর্গ আছে কি ফার্সি 10টা, দরকার, ব, বে, র, কম, নিম, না, ফি, ব, হয়ে গেল কিন্তু। আচ্ছা, আর আরবি আম, খাস, গড়, বাজেলা, আম, খাস, গড়, বাজেলা, কয়। আর হিন্দি অথবা আপনার যেটা আছে উর্দু সেটা হলো হর আর হলো হরে। এই কটা তো আপনার বিদেশি উপসর্গ। তো বিদেশি উপসর্গের মধ্যে এইটাই মিলে, আর কোনোটাই কিন্তু মিলে না। জাস্ট এখানে আপনার মুখস্থর বিষয়, যদি আপনার উপসর্গগুলো মুখস্থ থাকে তাহলে এই ধরনের কোশ্চেন আপনি অ্যান্সার করতে পারবেন, ঠিক না? যে কোনগুলো বিদেশি উপসর্গ, একেবারে সহজ একটা প্রশ্ন। আচ্ছা, আমরা একটু 7 নাম্বার কোশ্চেনের মধ্যে আগাই, দেখি 7 নাম্বার না কত নাম্বার হবে এখন, সম্ভবত 8 নাম্বার হবে, তাই না? আমার মনে হয় 8 নাম্বার প্রশ্ন হবে। আচ্ছা, 8 নাম্বারে আমরা যাইতেছি, দেখি বিষয়টা কি। দেখেন এখানে লিখছে হলো রামদা। রামদা শব্দে রাম, এই যে রাম যে উপসর্গটা ব্যবহার করা হয়েছে, রাম উপসর্গটি ব্যবহৃত, এইভাবে ড্যাশ দিয়ে দিয়েছে, লেখছে ক নাম্বারে ধারালো অর্থে। ধারালো অর্থে, আমি এত লিখবো না। খ নাম্বারে লিখছে বৃহৎ অর্থে। আচ্ছা, গ নাম্বারে লিখছে ভয়ঙ্কর অর্থে। আচ্ছা, ঘ নাম্বারে লিখছে বিশেষ অর্থে। প্রথম কথা হলো, যদি আপনার এই উপসর্গগুলো পড়ে থাকে, এই ধারালো কোনো অর্থই নাই, ভয়ঙ্কর কোনো অর্থই নাই, ঠিক আছে? তাহলে বৃহৎ আর হলো বিশেষ, যেমন যেটা দা, যেমন আমরা যদি বলি ছাগল, তারপরে যদি বলি রাম ছাগল, এটা কি বোঝায়? বিরাট ছাগল, তাই কিন্তু বোঝাইতেছে। তো আপনি ইতে চলে আসেন, আপনার যদি বাংলা দ্বিতীয় পত্র বইটা আপনার থাইকা থাকে, এটা হলো এই রামটা হলো আমাদের বাংলা উপসর্গ। সরাসরি আমরা রামের মধ্যে চলে যাই। লক্ষ্য করেন এখানে আছে বৃহৎ অর্থে যেটা ব্যবহৃত হইতেছে, সেখানে লেখা আছে রাম ছাগল, রাম দা, রাম সিংহা, রাম বোকা, এটা হলো বৃহৎ অর্থে। সুতরাং এইখানে রাম বৃহৎ অর্থে ব্যবহৃত হইতেছে। আবার এই একটাই কিন্তু লেখা আছে, আর কিন্তু ভাই নাই, একটা লাইনে লেখা আছে, রাম দিয়ে লেখা আছে রাম ছাগল, রাম দা, রাম সিংহা, রাম বোকা, সেখানে আপনার রাম দা এই শব্দটা চলে আসছে, যেটা বৃহৎ অর্থে ব্যবহৃত হইতেছে। তাহলে আপনার না পারা কি আছে, আপনি পড়লেই হয়ে গেল, ঠিক না? যেখানে শব্দগুলো লেখা আছে রাম, এটা বড় বা উৎকৃষ্ট অর্থে ব্যবহৃত হয়, রাম ছাগল, রাম দা, রাম সিংহা, রাম বোকা, তার মানে রাম মানেই বড় বা উৎকৃষ্ট অর্থে ব্যবহৃত হইতেছে, আর কিচ্ছু না, কিন্তু এতটুকুই। তো এইখানে আপনাকে যেটা করতে হবে, যেটা জানতে হবে, সেটা হলো যে আমার প্রথম ভিডিওটা দেখে আপনাকে কিন্তু মুখস্থ থাকতে হবে। আচ্ছা, লক্ষ্য করেন তো, আর একটা প্রশ্ন, আমি 9 নাম্বার, ভিডিও বেশি বড় করব না, 10টা দেবো মোট।
উৎ একটা উপসর্গ আছে, উৎ। উৎ উপসর্গটি দেখেন, আমি এইভাবে লিখলাম, উৎ উপসর্গটি কোন শব্দে ভিন্ন অর্থ প্রযুক্ত? কোন শব্দে ভিন্ন অর্থে প্রযুক্ত, মানে অর্থটা একই ধরনের হবে না। আচ্ছা, কোন শব্দ? আমরা দেখি ক নাম্বারে আছে হলো উৎপন্ন। দেখেন, উৎপন্ন মানে কিন্তু তৈরি হইতেছে, তাই না? আচ্ছা, খ নাম্বারে আছে উৎকোষ। উৎকোষ মানে একটা কিন্তু ঝামেলা। আচ্ছা, গ নাম্বারে আসতেছে উৎকট। আচ্ছা, উৎকটও কিন্তু ভালো শব্দ না। ঘ নাম্বারে আসতেছে উৎপাত। আচ্ছা দেখেন তো, লেখা আছে উৎ উপসর্গটি কোন শব্দে ভিন্ন অর্থে প্রযুক্ত? উৎপাত এটাও কিন্তু বিশৃঙ্খলা বোঝাইতেছে, উৎকট এটাও কিন্তু ব্যাডক বোঝাইতেছে, উৎকোষ এটা কিন্তু হঠাৎ করে একটা ঝামেলা বোঝাইতেছে। এই তিনটা শব্দই কিন্তু নেতিবাচক শব্দ, নেগেটিভ শব্দ, নেতিবাচক। আর উৎপন্ন এটা একটা শব্দই আছে যেটা কারেক্ট, যেটা অন্যটার সাথে মেলে না। সুতরাং উৎ উপসর্গটি কোন শব্দে ভিন্নার্থে প্রযুক্ত। এখন কথা হলো, এটা আমি তো বুঝা বললাম, তো আপনি কিভাবে এটা বুঝবেন? দেখেন, আপনার বইয়ে যেটা আছে সেটা হলো, দেখেন সরাসরি আমি চলে যেতেছি। দেখেন উৎ, এখানে দেখেন লেখা আছে উৎ যে উপসর্গটি, আপনার এখানে কিন্তু লেখা আছে, লেখা আছে এটা হলো ঊর্ধ্বমুখিতা অর্থে। লেখা আছে উদ্যম, উন্নতি, উৎক্ষিপ্ত, উদ্গ্রীব, উত্তোলন। আবার অতি সাহায্য মানে অতিরিক্ত অর্থে যেটা বোঝাইতেছে সেটা হলো উচ্ছেদ। তারপরে আছে অতি সাহায্য অর্থে উচ্ছেদ, এই যে আমার উৎপাদের মতো কিন্তু। তারপর হলো উত্তপ্ত, ঠিক আছে, উৎফুল্ল, উৎসুক, উৎপীড়ন। আচ্ছা ভালো করে খেয়াল করেন, আরেকটা আছে প্রস্তুতি অর্থে, একটা আছে উৎপাদন। উৎপাদন বলতেই কিন্তু আমরা বুঝতেছি উৎপন্ন, এটাই। আচ্ছা উৎপাদন। আর অপকর্ষে আছে, অপকর্ষ যেটা কি, যেটা খারাপ সেটা কি, দেখেন উৎকোষ। অপকর্ষ কিন্তু বলে দিছে, অপকর্ষ অর্থে উৎকোষ। উৎকট সরাসরি আছে, এবং উচ্ছৃঙ্খল যেটা উৎপাত। এই যে দেখেন, এই তিনটা শব্দই কিন্তু অপকর্ষ অর্থে ব্যবহৃত হয়েছে। আর প্রস্তুতি, যে এখানে উৎপন্ন যে শব্দটা ব্যবহৃত হয়েছে, উৎপাদন বা উৎপন্ন, এটা প্রস্তুতি অর্থে ব্যবহৃত হয়েছে। সুতরাং আপনি কিন্তু সরাসরি আছে, ডিরেক্ট আছে। এই উৎ অপকর্ষ অর্থে উৎকোষ এবং উশৃঙ্খল বা উৎপাত এবং উৎকট, এই তিনটা অপকর্ষ অর্থে ব্যবহৃত হয়েছে। আর উৎপন্নটা যেটা হলো প্রস্তুতি অর্থে ব্যবহৃত হয়েছে, ডিরেক্ট লেখা আছে। দেখেন, আপনি যদি একটু কষ্ট করে পড়েন তাহলে দেখবেন যে এখান থেকে আপনার নাম্বার কাটা যাওয়ার কোনো সুযোগ নেই। আপনি হবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন গর্বিত স্টুডেন্ট, খুব সহজে যদি আপনি গেলে একটু চিন্তা করেন। আচ্ছা, আমি 10 নম্বর যেটা শেষ করে দেব। আচ্ছা লক্ষ্য করেন, একটা শব্দ আছে, দেখেন অন তি বৃহৎ, নিরপরাধ, হরিণ, সংহারে, নিবৃত্ত, হন। এখন এখানে লিখছে, এই যে আপনার যে বাক্যটা আছে, এই বাক্যে কয়টা উপসর্গ আছে? খুব চমৎকার ব্যাপার। আপনি এই শব্দটা আসে, এই শব্দটা আমরা একটু ভাঙি। অনতি বৃহৎ সমান সমান অন, এইটুকার মধ্যে আসেন, অন এই যে লিখলাম, তারপরে এই দন্তনার সাথে অ আছে, তাহলে কি আসলো? অন অতি। তারপরে কি আসতেছে? বৃহৎ। এই বৃহৎটা আপনার মূল শব্দ, অন একটা উপসর্গ, অতি একটা উপসর্গ। তাহলে আমাদের স্বাভাবিকভাবে কিন্তু বুঝতে পারতেছি যে এখানে আমাদের কয়টা উপসর্গ আছে, অন, অতি, বৃহৎ। আচ্ছা, এরপরে আসেন নির অপরাধ। দেখেন নির অপরাধ, আচ্ছা সমান সমান এখানে দেখেন নির সরাসরি কিন্তু লিখতেছে, নিরপ সরাসরি ভাবে লিখছে,
আমি লিখে ফেলছিলাম সরাসরি, নিরপরাধ। এখানে শব্দটা কিন্তু আসতেছে নির অপ, দেখেন এই যে নির, তারপরে বয়সটার সাথে কি আছে অ, আর এই যে প, নির অপরাধ, নিরপরাধ। তাহলে এখানে কয়টা আছে? দুইটা। এখানে কয়টা আছে? দুইটা। আচ্ছা, এরপরে আসেন এখানে যে কথাটা আছে হরিণ। আচ্ছা, আমরা যদি এখান থেকে হটা বাদ দিই, হ কি কোনো উপসর্গ? না, আমাদের কোনো উপসর্গের মধ্যে কিন্তু হ নাই, তাহলে এটা বাদ। তারপরে আছেন সংহারে। সংহারে মানে কি? এটা হলো সংহারে মানে সমযোগ হারে, সমহারে। তাহলে এখানে কয়টা আছে? একটা। তারপরে কি আছে? নিবৃত্ত। নিবৃত্ত, আমরা জানি বৃত্ত আলাদা একটা শব্দ, এর সাথে অতিরিক্ত যোগ হয়েছে কি একটা নি। তাহলে দেখেন অন অতি এখানে আছে হলো দুইটা, নির অপ এখানে আছে দুইটা, আর সমহার এখানে আছে একটা, আর নিবৃত্ত এখানে আছে একটা। মোট কটা হলো? 6টা। খুব সহজ কিন্তু। অনতি বৃহৎ, অন অতি, আপনি কিন্তু এভাবে হিসাব করতে হবে না, খুব সহজ। অন অতি, নির অপ 4টায়, হরিণ নাই, কারণ হ তো আপনি সবগুলো উপসর্গ মুখস্থ করেন, হ তো সেখানে নাই। সমহার, হারের আগে কি বসছে? সম, তাহলে এখানে কয়টা? একটা। নিবৃত্ত, তাহলে এই বাক্যটার মধ্যে কয়টা উপসর্গ আছে? 6টা উপসর্গ আছে। এটা কিন্তু আমরা খুব সহজেই ক্যালকুলেশনের মাধ্যমে বের করতে পারবো। এভাবে বিশ্লেষণধর্মী ক্লাস নিয়ে আমি উপসর্গ নিয়ে আপনাদের সাথে উপসর্গের 3য় পর্ব নিয়ে দাঁড়াচ্ছি খুব দ্রুতই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।